স্বাগত। সমগ্র বাংলাদেশে শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। রোহিঙ্গা সংকটের ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা। এই সংকট সমাধানে বিশ্ব জনমত তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের, আর চাপ কমাতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহায়তার সাময়িক স্থানান্তরেও আলাপ আলোচনায় গুরুত্ব দিচ্ছেন তারা। ২০১৭ সালের ২৫ আগস্ট দিনটি ছিল শুক্রবার। বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয় জাতিগত নিধনের পরিকল্পিত চিত্র। মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগ এনে সন্ত্রাস বিরোধী অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। শুরু হয় হত্যা, ধর্ষণ, জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। ৭ লাখ মানুষ আসেন কক্সবাজারে। এরপর থেকেই মানবিকতার সঙ্গে জাতীয় স্বার্থ উভয় সংকটে বাংলাদেশ। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ তথ্য, গত ৩১ জুলাই পর্যন্ত ঢাকার দেয়া তালিকার ৮,২৮,৮২৪ রোহিঙ্গার মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনবাসী হিসেবে নিশ্চিত করে নেপিডো। তবে সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত চলায় নিরাপত্তার অজুহাতে এখনই রোহিঙ্গাদের ফেরত নিতে পারবে না বলে জানায় দেশটি। এমন অবস্থায় বিশ্ব জনমত তৈরির বিকল্প দেখছে না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যেখানে ধরেন যারা এইভাবে নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে বিশ্ব জনমতটা তৈরি হচ্ছে, সেই বিশ্ব জনমতটাকে আমাদেরকে হারনেস করতে হবে এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমরা যত বেশি ব্যবহার করতে পারি ততই আমাদের পক্ষে জিনিসটা যাবে। চাপ কমাতে আঞ্চলিক সহায়তার পাশাপাশি মুসলিম দেশগুলোতে রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরের পরামর্শ বিশ্লেষকদের। ৭ থেকে ৮ লাখ রোহিঙ্গাদেরকে যদি আঞ্চলিকভাবে সাময়িক স্থানান্তর করা যায় এবং আন্তর্জাতিক সহায়তায়, দ্বিপাক্ষিক আলোচনায় এবং রোহিঙ্গাদের সমর্থনে, তাহলে কিন্তু এটা একটা মধ্যবর্তীকালীন সমাধান হতে পারে, যাতে করে আমাদের উপরে চাপটা তুলনামূলকভাবে কমে। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশ প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত একজনও মিয়ানমারে ফিরতে পারেননি। নির্যাতনের ৯ বছর পেরিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেয়া একটি শিশু বলতে পারে না তার দেশ কোথায়, কোথায় রয়েছে তার পূর্বপুরুষের ভিটে মাটি। আর এই অনিশ্চয়তাই রোহিঙ্গা সংকটের ভয়ঙ্কর বাস্তবতা বলছেন বিশেষজ্ঞরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকট নিরসনের আশা দিন দিন কমছে। অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথ। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতায় থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। প্রতিবছর ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস হিসেবে পালন করেন কক্সবাজারের আশ্রিত রোহিঙ্গারা। যতদিন যাচ্ছে ততই বাড়ছে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা। মিয়ানমার সেনাবাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে ২০১৭ সালে পালিয়ে আসে ৭.৫ লাখ রোহিঙ্গা। ৯ বছরে সেই সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। তবে এখনো রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে স্থায়ী কোনো সমাধান বের হয়নি। রোহিঙ্গারা বলছেন, প্রত্যাবাসনের পথে এখনো বড় বাধা তাদের নাগরিকত্বের প্রশ্ন। আমরা আমাদের অধিকার চাই। আমরা কোনো দেশ দখল করতে চাই না, কারো সঙ্গে যুদ্ধও করতে চাই না। আমরা বাংলাদেশেও স্থায়ীভাবে থাকতে চাই না। আমাদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি না দিলে আমরা ফিরে যাব না। আমাদের বাঙালি বলা হচ্ছে, কিন্তু এটা মোটেও সঠিক নয়। আমাদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দিয়ে নাগরিক অধিকার নিশ্চিত করা হলে আমরা ফিরে যেতে প্রস্তুত। মিয়ানমারে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখনো রোহিঙ্গাদের নাগরিক অধিকার ও মর্যাদা দিতে রাজি না মিয়ানমার। আর রোহিঙ্গা গণহত্যার বিচার নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ আন্তর্জাতিক সম্প্রদায়ও। ২০২৫ সালে জাতিসংঘে আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা হলেও তা অনেকটাই গতি হারিয়েছে। এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় না হলেও আভ্যন্তরীণ হয়ে গিয়েছে অনেক বছর ধরে, কিন্তু সংকটটি আঞ্চলিক এবং আন্তর্জাতিক। কাজেই এটিকে বিভিন্ন মহলেই আরেকবার আলাপ আলোচনায় নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের একটা ভূমিকা
থাকবে বলে আমরা আশা করি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, রাখাইনে রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি। লম্বা সময় ধরে ভেরিফিকেশন হওয়ার ফলে এটা আবার রিভেরিফিকেশনেরও প্রয়োজন রয়েছে। তো ফলে ইত্যাকার কারণে প্রত্যাবাসনের বিষয়টি এখনো শুরু করা যায়নি। রোহিঙ্গা সংকট দীর্ঘ হওয়ায় পুরো অঞ্চলের উপরেই নেতিবাচক প্রভাব পড়ছে বলছেন বিশ্লেষকরা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা গণহত্যা দিবস পালন করেছেন। সকাল থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফের নয়াপাড়া, শালবাগান সহ বিভিন্ন ক্যাম্পে জড়ো হন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুরা। হাতে প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা অংশ নেন মিছিল, সমাবেশ ও আলোচনা সভায়। রোহিঙ্গারা বলছেন, দিনটি তাদের মাতৃভূমি ও স্বজন হারানোর দিন। 9টি বছর পেরিয়ে গেলেও প্রত্যাবাসন শুরু না হয় হতাশা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রোহিঙ্গা নেতাদের। রংপুরে একই পরিবারের 4 জনের হত্যাকাণ্ড নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেটি জানতে চাইব আপনার কাছে, যে ইতিমধ্যেই এই মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং এর আগে আমরা জানি যে এই হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় এবং স্বজনরা অনেকটা অনাস্থাও প্রকাশ করেছেন। যদিও গ্রেফতারকৃত দুজনই কিন্তু এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। অনাস্থার জায়গাটি কেন আসছে, আর ডিবির কাছে হস্তান্তরের পর আসলে সার্বিক পরিস্থিতি একটু জানা যাবেন? হ্যাঁ, আসলে ঠিক শনিবার রাত আমরা দেখেছি যে রাত 12টার দিকে কিন্তু আমরা যে মরদেহগুলো উদ্ধার করেছি সেই বিল্ডিংটি, অর্থাৎ মাছুয়াপাড়া দাসপাড়া গ্রাম আর কি। আপনি নিশ্চয় দেখছেন যে আমার পিছে যে বিল্ডিংটি রয়েছে, ছাদটি রয়েছে, এই ছাদে কিন্তু মরদেহটি পাওয়া গিয়েছিল, অর্থাৎ গণপতি চক্রবর্তীর। সেই পর এই ছাদের পর থেকে কিন্তু যে সিঁড়িতেই তার স্ত্রী, তার সিঁড়িতে তার মেয়ে এবং রুমে ছিল তার ছোট বাচ্চাটি। এটি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে গত শনিবার থেকে পর্যন্ত কিন্তু বিভিন্নভাবে প্রশ্নের মুখোমুখি হচ্ছে পুলিশ প্রশাসন। তারপরে 2 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার পরে 166 যারা জবানবন্দি তারা দিয়েছে এবং দায় স্বীকার করেছে যে তারাই হত্যার সাথে জড়িত হয়েছে। তারপরে কিন্তু স্থানীয় লোকজন এবং তাদের স্কুল শিক্ষক এবং স্কুলের যে শিক্ষার্থী আছে তারা কিন্তু দাবি তুলেছেন যে নতুন করে তদন্ত করা হোক। এই তদন্তর ভার কিন্তু পুলিশ থানায় দিয়েছিলেন। থানা থেকে কিন্তু আবার অর্থাৎ যে গোয়েন্দা পুলিশের কাছে দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ কিন্তু সেটি তদন্ত করছে গতকাল, অর্থাৎ তারা হাতে নিয়েছে। তারপরে তারা এই ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করেছেন। আজকে আমরা দেখেছি যে এখানে কিন্তু কিছু পুলিশ প্রশাসন এসেছিলেন, তারা তদন্ত করে গেছেন এবং তারা জানবার চেষ্টা করেছেন, এলাকার লোকের কাছে তারা জানবার চেষ্টা করেছেন যে কেন, কিভাবে হত্যা হয়েছে, কখন হয়েছে এবং কেউ সারা শব্দ পেয়েছিল কিনা। এটি আসলে তারা চেষ্টা করছে তদন্ত উঠে নিয়ে আসার জন্য। তবে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধকে, সেই 2 জনে কিন্তু স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন আদালতে। সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত কোনো ধরনের মোটিভ চেঞ্জ হয়নি এবং কোনো তথ্য কিংবা কোনো সূত্র পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে। পুলিশ কিন্তু বারবার বলবার চেষ্টা করেছে যে 2 জন আসামি, কিন্তু অন্য কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। এরপরেও কিন্তু তদন্ত ভারটি কিন্তু গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ কিন্তু এটি নিবিড় পরিচর্যা করে তারা কিন্তু দেখছেন। আমরা একটু আগে কিন্তু অর্থাৎ মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে যেহেতু গোয়েন্দা পুলিশকে অর্থাৎ ডিবি পুলিশকে দেওয়া হয়েছে, ডিবি পুলিশ এটি কিন্তু তদন্ত করছেন। যদি তদন্ততে কেউ এর সাথে জড়িত থাকে, কিন্তু কাউকে পাওয়া যায়, সেটি অর্থাৎ মামলার সাথে জড়িত হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে তার শাস্তি যেটি করা হয় সেটি করবেন। তবে আপনি নিশ্চয়ই জানেন যে এই মামলাকে ঘিরে, অর্থাৎ এই 4 জনকে অর্থাৎ হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রংপুরে কিন্তু বিভিন্নভাবে সংগঠনগুলো কিন্তু আন্দোলন করছেন। আজকেই সকাল থেকে কিন্তু রংপুর জেলা স্কুলে কিন্তু অর্থাৎ স্মরণ সভার মধ্য দিয়ে কিন্তু সেখানেও আলোচনা হয়েছে এবং সেখানেও কিন্তু এই সব অর্থাৎ আন্দোলনের যে তাদের যে মোটিভ ছিল সেটা তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের অর্থাৎ শাস্তি না হয় সে কিন্তু তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে তাদের ছোট ভাই, তাদের বড় ভাই কিন্তু ওই জেলা স্কুলে লেখাপড়া করতেন, তার শিক্ষক কিন্তু সেখানে ছিলেন গণপতি চক্রবর্তী, সেই শিক্ষককে হত্যা করা হয়েছে। একই সাথে কিন্তু এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রংপুরে কিন্তু একটি বড় ধরনের আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন দলীয়ভাবে, বিভিন্ন সংগঠনের কাছ থেকে আমরা কিন্তু বারবার এটা কিন্তু অর্থাৎ শুনে যাচ্ছি। তবে পুলিশ যেটা বলছেন যে তারা তদন্ত করছেন, সুষ্ঠু তদন্ত করার পরে তারা কিন্তু এই যেটি যদি কাউকে পাওয়া যায় সেটি তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
রংপুর থেকে একই পরিবারের 4 জনের হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। কুড়িগ্রামে গুদাম ভেঙে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। উদ্ধার করা হয়েছে 6,000 কেজি সার। ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ জানান, তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন ও প্রতিবেদন পর্যালোচনা করে ডিলারের বিরুদ্ধে মজুতদারের কাছে সার বিক্রি, রেজিস্টার্ড খাতা, ভাউচারে অসঙ্গতি সহ নানা অনিয়মের সত্যতা পাওয়ার কথা জানায়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এর আগে সার লুটের ঘটনায় সোমবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। রোববার সারের জন্য শাহ আমানত ট্রেডার্সের মালিক তাইফুর রহমান মুকুলের ডিলার পয়েন্টে জড়ো হন প্রায় 2 শতাধিক কৃষক। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও পয়েন্ট না খুলে টালবাহানা করতে থাকেন ডিলার। এক পর্যায়ে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষক 197 বস্তা থাকা 11,000 কেজি সার নিয়ে যায়। মঙ্গলবার পর্যন্ত 122 বস্তায় 6,100 কেজি সার উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে। বরগুনার পাথরঘাটায় সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ 5 জেলে। সকাল থেকে নিখোঁজ জেলেদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, 4 দিন আগে 13 জন জেলে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। গতকাল বিকেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এই ঘটনা জানাজানির পর ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য মালিক সমিতির পক্ষ থেকে বঙ্গোপসাগরে একটি ট্রলার পাঠানো হয়। পরে উদ্ধার করা হয় 8 জেলেকে। কক্সবাজারের সৈকতের নাজিরা টেক পয়েন্টে বিদেশি ট্রলার ডুবে নিউজিল্যান্ডের এক নাগরিক নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে একই পরিবারের 3 জনকে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, নিউজিল্যান্ড থেকে একই পরিবারের 4 জন ট্রলারে করে কক্সবাজারে ঘুরতে আসেন। তারা কয়েকদিন ধরে সমুদ্র উপকূলের কাছাকাছি অবস্থান করছিলেন। সকালে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ভেঙে গেলে 4 জনই সমুদ্রে পড়ে যান। দেখতে পেয়ে স্থানীয় জেলেরা 3 জনকে উদ্ধার করেন। তবে তাদের সঙ্গে থাকা এক কিশোর এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আহতদের কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরা নৌকা সহ 12 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। গত রোববার রাতে সুন্দরবনের দুবলার চর থেকে 12 নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি মায়ের দোয়া নামের নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে জেলেরা মোবাইল নেটওয়ার্কের আওতায় এসে মালিক ও কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগ করেন। খবর পেয়ে কোস্টগার্ড অভিযান চালিয়ে 12 জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা শেষে মালিক পক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগানে জমে উঠেছে কেনাবেচা। তবে উৎপাদন কমায় গত 3 বছরে পেয়ারা বিক্রি নেমে এসেছে অর্ধেকে। চাষিদের আগ্রহ বাড়াতে ঋণ সহায়তা, পেয়ারা সংরক্ষণের ব্যবস্থা এবং বাগান সংলগ্ন খাল খননের উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। আষাঢ় থেকে ভাদ্র মাস পেয়ারার মৌসুম। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম ঝালকাঠির ভীমরুলি ভাসমান হাট। সদর, বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার 4টি ইউনিয়ন জুড়ে প্রায় 300 বছরের পুরনো এই পেয়ারার বাগান। ছোট বড় নৌকায় করে আনা নেওয়া চলছে পেয়ারা। এবছর ফলন কিছুটা কম হয়ে শুরুতে শঙ্কায় থাকলেও হাসি ফুটেছে চাষিদের মুখে, কারণ মিলছে প্রত্যাশিত দাম। প্রতিমন পেয়ারা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। গত বছরে আমরা দেখতেছি যে পেয়ারার বাগান প্রতি বছর কমতেই যাচ্ছে, মানে বিভিন্ন রোগে বাগান কাটিয়ে ফেলাইতে আছে। বর্তমানে 700-750 টাকা মন চলতেছে। চাষিরা ভালোই পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, ফলনটা কম। প্রতি মৌসুমে এই হাটে প্রায় 3 থেকে 4 কোটি টাকার দেশি পেয়ারা বিক্রি হয়। তবে 3 বছর আগে বিক্রির পরিমাণ ছিল প্রায় 8 কোটি টাকা। ফলন কমায় বেচাকেনাও নেই আগের মতো। দ্রব্যমূল্য কিছু অনুদান পাই না, বিধায় আমাদের কৃষক যারা আছি তাদের বাগানে ফসলটা কম হয়। কৃষি বিভাগ বলছে বাগানগুলো পুরনো হওয়ায় এবং অনেকেই অন্য ফল উৎপাদনে আগ্রহী হওয়ায় ফলন কমেছে। এই মৌসুমে 570 হেক্টর জমিতে আবাদ হয়েছে। মোট 5700 মেট্রিক টন পেয়ারা উৎপাদনের আশা করা হচ্ছে। আসলে বাগানগুলো অনেক পুরাতন হওয়ার কারণে
এই পেয়ারার বাগান থেকে আমরা ইদানিং একটু ফলনটাও কম আসছে, এই জন্য কিছু নতুন নতুন কিছু ম্যানেজমেন্ট প্র্যাকটিসের বিষয়ে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ক্রেতা বিক্রেতা ছাড়াও অসংখ্য পর্যটক আসেন পেয়ারার ভাসমান হাট দেখতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমে উঠেছে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট। এবার ফলন তুলনামূলক কম হয়েছে, আর হিমাগার না থাকায় প্রতি বছরই নষ্ট হচ্ছে কোটি টাকার পেয়ারা। ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। পেয়ারার অর্থনীতি আরও বেশি সমৃদ্ধ করতে হিমাগার ও জেলি কারখানা নির্মাণের দাবি বাগান মালিক ও চাষিদের। ছোট ছোট নৌকায় থরে থরে সাজানো পেয়ারা, আর এখান থেকেই দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয় সুস্বাদু পেয়ারা। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পেয়ারা ভর্তি নৌকা নিয়ে চাষিরা জড়ো হন পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার ঐতিহ্যবাহী ভাসমান এই হাটে। স্বাদে ভালো আর আকারে বড় হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ দেশের বিভিন্ন জেলায় যায় এখানকার পেয়ারা। চাষিরা জানান, দাম ভালো পেলেও এবছর ফলন অনেক কম। এজন্য কৃষি বিভাগের নজরদারির অভাবকে দায়ী করছেন তারা। আবহাওয়ার কারণে দেশে পেয়ারাটায় শীত পড়ছে, উৎপাদন অনেকই কম। এবছর পেয়ারার ফলন খুবই কম, কারণ হচ্ছে বিভিন্ন আবহাওয়ার কারণে আমাদের এই পেয়ারায় শীত পড়ছে। জমির উর্বরতা কমে যাচ্ছে, যে ফলনের যে বৃদ্ধি করার যে উপাদানগুলো এগুলো আমরা ঠিকমতো পাচ্ছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পেয়ারা সংরক্ষণের উপযোগী হিমাগার তৈরি করা গেলে বছর জুড়ে সুবিধা পেতেন কৃষকরা। কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে এই পেয়ারা গাছের পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। কেবল ব্যবসা বাণিজ্যই নয়, দক্ষিণাঞ্চলের 200 বছরের ঐতিহ্যবাহী ভাসমান হাটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন পর্যটকরাও। এটা পুরনো ঐতিহ্য দেখার ইচ্ছা, এই জন্যই এই জায়গায় আসা। পর্যটকরাও খুশি, এখানের একটা ভাসমান বাজার দেখতে আপনার দূর দূরান্ত থেকে মানুষ আসে। জেলার প্রায় 2000 বাগান থেকে উৎপাদন হয় 7210 মেট্রিক টন পেয়ারা। প্রতি মৌসুমে ভাসমান এই হাটে 20 কোটি টাকারও বেশি পেয়ারা বিক্রি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সরকারি প্রকল্পগুলো নির্ধারিত সময় ও মান অনুযায়ী সম্পন্ন করাকে সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রথম পর্যায়ের প্রকল্প এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, সরকার দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছে। এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বিষয়ে ভারত ইতিবাচক চিন্তা করবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা দায়িত্ব নিয়ে আজকে দেশ পরিচালনা করছি। এবং এই কথাটুকু আমি বলবো না যে জিরো টলারেন্সে চলে যাব এই মুহূর্তে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং এটা আমাদের চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি। ভারতের পানির গেট খুলে দিয়ে বাংলাদেশকে হঠাৎ বন্যা কবলিত করা যাবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে তিনি একথা বলেন। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাঁধের বর্তমান অবস্থা যাচাই করে দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের আশ্বাস দেন তিনি। আমাদেরকে এইভাবে ফ্লাশ ফায়ারে তাদের গেট খুলে দিয়ে আমাদেরকে এইভাবে বন্যা কবলিত অবস্থা না ফেলে, সেই জন্য কিন্তু গতকালকেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং সেই হিসাবে আমরা আমাদের কাজ করছি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা ও ফসলি জমি থেকে নেমে গেছে পাহাড়ি ঢলের পানি। হাওড়া নদীর পানি বর্তমানে বিপদসীমার 175 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আর ভারী বৃষ্টিপাত না হলে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উপজেলা কৃষি বিভাগ জানায়, হঠাৎ ঢলে সদর দক্ষিণ ও মোগরা ইউনিয়নের প্রায় 250 হেক্টর আমন ধানের জমি পানির নিচে তলিয়ে গিয়েছিল। তবে দ্রুত পানি সরে যাওয়ায় ফসলের বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই। এই ঢলে মৎস্য খাতেও কোনো প্রভাব পড়েনি। বরিশালে বাস শ্রমিকদের মারধর ও মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ শুরু করেছে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা।
বেলা 1টার দিকে রহমতপুর এলাকায় অভ্যন্তরীণ রুটের বাসের চালক ও হেলপারকে মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিকরা। এতে ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস শ্রমিক ও মালিক সমিতি জানায়, রহমতপুরে বাসের 4 শ্রমিককে মারধর করেন মহেন্দ্রা চালকরা। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও মহাসড়কে 3 হুইলার বন্ধ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। আমাদের দাবি আজকের 3 হুইলার এবং অবৈধ যে গাড়ি এগুলো বন্ধ করবে এবং যারা মারছে তাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে দেখানো হবে যে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জে সরকারি ইজারার স্কেল লোড কন্ট্রোল স্টেশনের একটি সাবটোল পোস্ট ভেঙে ফেলার অভিযোগ উঠেছে শ্রমিক দলের নেতাকর্মী ও স্থানীয় ড্রাইভারদের বিরুদ্ধে। বেলা 11টায় পৌরসভার নয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। ইজারাদারদের দাবি, ওভারলোড গাড়ি ফেরত দেওয়াকে কেন্দ্র করে ভাঙচুর চালানো হয়। তবে অভিযুক্তদের দাবি, চেকপোস্ট বসিয়ে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে ক্ষুব্ধ চালকরা তা গুড়িয়ে দিয়েছেন। টোলপোস্ট কর্মকর্তা ও কর্মচারীরা জানান, মানিকগঞ্জ থেকে ঢাকাগামী অতিরিক্ত পণ্য বোঝাই একটি ট্রাককে ঘুরিয়ে দেওয়া নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দলবল নিয়ে এসে বাস টোল পোস্টে হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি জানান, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়ায় চাঞ্চল্যকর ইশরাত জাহান মিমি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। দুপুরে জামালপুর শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পিবিআই জানায়, নিহত ইশরাত জাহান মিমির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত কাউসার আহমেদ খান। এ সময় গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও বিপুল অর্থ আদায়ের জেরে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরে 22 আগস্ট বাগবিতণ্ডার এক পর্যায়ে মিমিকে শ্বাসরোধে হত্যা করেন কাউসার। পরে অভিযান চালিয়ে গতকাল তাকে গ্রেফতার করা হয়। আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন আসামি। পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোরে প্রবাসী নিক্সন শেখের বাড়ির রান্নাঘর ও বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকে ডাকাত দল। এ সময় গৃহকর্তার ভাইকে হাত পা বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেওয়া হয়। ডাকাতদের হামলায় এক প্রতিবেশী গুরুতর আহত হয়েছেন। ভুক্তভোগীরা জানান, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে নিয়ে 8 জনের ডাকাত দল ঘরে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। সদর থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। ভোরে সীমান্তের কাছে প্রধান পাড়া এলাকায় অভিযান চালায় টহল দল। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়। আটক মালামালের বাজার মূল্য আনুমানিক 7 লাখ টাকা। 61 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম জানান, সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। রাষ্ট্রীয় রাজস্ব সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।